মমতা কি নেতা হিসেবে চান? আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব একই দাবি, ওয়াইএসআর কংগ্রেসেরও একই দাবি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন ইন্ডিয়া জোটটা সময়ের দাবি। বিজেপি বিরোধী বিকল্প শক্তি হিসাবে তিনি নিজে উদ্যোগ নিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কখনোই কোনো পদ বা কোনো নির্দিষ্ট কোনো বড় দায়িত্ব দিতে হবে অমুক তমুক এগুলোর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে এই ইন্ডিয়া জোটকে সর্বভারতীয় ক্ষেত্রে যদি কার্যকরীভাবে বিজেপি বিরোধিতা নামতে হয়, তাহলে পশ্চিমবঙ্গে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকে দিচ্ছে, এবার দেখলাম আমরা ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের নেতৃত্বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিজেপিকে আটকে দিচ্ছে। কিন্তু যেসব রাজ্যে কংগ্রেসের উপর বিজেপিকে আটকানোর মূল দায়িত্ব, সেই জায়গায় কংগ্রেস ফেল করছে। সেই কারণেই হরিয়ানা, মহারাষ্ট্র আমরা রেজাল্টগুলো দেখেছি। আমরা কাউকে কোনো দোষারোপ করতে চাই না, আমরা বলছি এই জায়গায় কংগ্রেসেরও তাদের আত্মসমালোচনা করা উচিত। এবং যদি দেখা যায় বিজেপি বিরোধিতায় কংগ্রেসের নির্বাচনী সাফল্য বিজেপি বিরোধিতায়, তাহলে সেটা 10%, আর সেখানে তৃণমূলের ক্ষেত্রে সেটা 90%। পাশাপাশি একই সঙ্গে বাংলার যে মডেল, যেটা দিয়ে বাংলার মানুষ এইভাবে বিজেপি বিরোধিতা করছেন, একদিকে রাজনীতি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের স্কিম, তো এগুলো তো দেশের কাছে মডেল। সেই জন্যই একের পর এক যারা ইন্ডিয়া জোটের শরিক নেতারা আছেন, তারা 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অভিজ্ঞ, লড়াকু, ধর্মনিরপেক্ষ, মানুষের কাছে গ্রহণযোগ্য, তাই এই মুখকে ইন্ডিয়ার নেতৃত্বে তারা চেয়েছেন। বাকিটা শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। ফলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন, তারা তো বাস্তবের সঙ্গে এবং মানুষের আবেগের সঙ্গে, সময়ের চাহিদার সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ তারা রাজনৈতিক তাদের পর্যবেক্ষণ বা পছন্দের কথা জানিয়েছেন। বাকিটা নেতৃত্ব ঠিক করবেন। এইটা কি ইন্ডিয়া জোটকে আরো দুর্বল করে দিচ্ছে না? মানে দ্বন্দ্বটাকে আরো বেশি প্রকট করে দিচ্ছে না বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে? কিসের দ্বন্দ্ব? কোনো দ্বন্দ্ব নেই। সবাই মিলে একসঙ্গে ইন্ডিয়া জোট যাতে আরো ভালো করে। পশ্চিমবঙ্গে দারুণভাবে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দিয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঝাড়খণ্ডে রুখে দিয়েছে, তো তাহলে হরিয়ানা বা মহারাষ্ট্রে কেন কংগ্রেস ব্যর্থ হলো? কেউ তো বারণ করেনি কংগ্রেস, ওখানে সরকার করতে তো কেউ বারণ করেনি, তাহলে করলো না কেন? ফলে যদি ইন্ডিয়া জোটকে আমাদের রাজ্যে তৃণমূল একাই 100, তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ঝাড়খণ্ডেও হেমন্ত সোরেন সাফল্য পেল, বাইরেও আরো দেখা যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের তো ঠিক করতে হবে সেটা, যে এটা তো যারাই যা বক্তব্য রাখছেন সেটা সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করার জন্য রাখছেন। ফলে এখানে তো দুর্বলের কোনো জায়গা নেই। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা কোনো পদের দাবি করছি না, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদের দাবি করেননি, তিনি শুধু একটা প্রশ্নের উত্তরে বলেছেন যে আমি কোনো পদ চাই না, আমার পছন্দ বাংলা, কিন্তু আমায় দায়িত্ব দিলে আমি বাংলায় বসে চালিয়ে দেবো ইন্ডিয়া জোট, এটা উনি বলেছেন। দেখুন, এটা এই বিষয়টা সম্পূর্ণ আরেকটা দেশের বিষয়, সম্পূর্ণ আরেকটা রাষ্ট্রের বিষয়, তাদের আবার সুপ্রিম কোর্ট, সুতরাং ওই বিষয়ে কোনো বক্তব্য রাখবো না। বাংলা যেহেতু, দুই বাংলা একসময় অভিন্ন ছিল, যেহেতু দুই বাংলার শিকড়ের টান অনেক গভীর, তার ইতিহাস, তার ভূগোল, তার সংস্কৃতি, তার চেতনা, কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ বিরোধী লড়াই, সেই জায়গায় যে আত্মিক টান ছিল, পরবর্তীকালে বাংলার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা এ বাংলা হোক বা ওপার বাংলা হোক, সেই জায়গা থেকে এই স্লোগানটি আস্তে 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 নানাভাবে উঠে এসেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে স্লোগানটা তাদের দেশের একটা প্রতীকে পরিণত হয়েছিল, বাংলার প্রতি ভালোবাসায়, আমরাও বলি জয় বাংলা, আমরা এই বাংলার কথা বলি, কারণ দুই বাংলার একটা নারীর টানের বিষয় ছিল। এখন ওখানে কোন শক্তি, তারা কি করতে চাইছে, সেগুলো সবাই দেখছেন, এ নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই। ওনারা যদি বন্ধ করেন সেটা ওনাদের বিষয়, আমরা এখান থেকে কি করে কমেন্ট করতে পারি। কিন্তু এই বাংলা বিষয়টা শুধুমাত্র বাংলাদেশ বা যারা জয় বাংলা ব্যাপারটা একটা বাংলা, বাঙালি, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা চেতনা, বাংলা ইতিহাসের সঙ্গে
সম্পৃক্ত। ফলে কেউ যদি সেগুলোকে নিয়ে টানাটানি করতে চায় তাহলে তাদের উদ্দেশ্য কি তারা বুঝে নেবে। এখন অন্য দেশের ব্যাপার, সুপ্রিম কোর্টের ব্যাপার, আমরা কোনো মন্তব্য করব না। বাংলা বিহার উড়িষ্যার পুরনো মানচিত্র দাবি করবে এরকম হুমকি দেওয়ার পর অধিবেশনে, বিধানসভা অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরাও ললিপপ চুষবো না। এই ঘটনাটাকে কেন্দ্র করে আবার বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এক নেতা বলছেন যে এতদিন জানতাম দেখুন এরা দেখুন এইসব মানে সহানুভূতিশীল, কিন্তু এখন স্পষ্ট উনি কট্টর হিন্দুত্ববাদী। মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন আদর্শ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রগতিশীল, এটার জন্য বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নি পরীক্ষা দিতে হবে না। বাংলার মানুষ জানেন, ভারতবর্ষের মানুষ জানেন, বাংলাদেশের মানুষও জানেন, গোটা পৃথিবীর মানুষ জানেন তিনি অন্যতম, আজকে শুধু বাংলা নয় বিশ্বের বুকে একজন জনপ্রিয় নেত্রী এবং মুখ্যমন্ত্রী। ফলে বাংলাদেশের, গোটা বাংলাদেশকে আমরা শত্রু বলে মনে করি না। বাংলাদেশের কতিপয় আপত্তিকর কথাবার্তা বলে আপত্তিকর কাজ করছে যারা, কিন্তু আমরা দুই বাংলার মৈত্রী, দুই বাংলার আবেগ, দুই বাংলার বন্ধুত্ব, দুই বাংলার সেতু বন্ধনের পক্ষে। এখন যারা খারাপ কাজ করছেন তাদের কথার উত্তর দিতে গেলেও তারা বেশি ইম্পর্টেন্স পাবেন। এরা কারা? পাগল না হাফ পাগল? এটা কোনো কথা? কলকাতা দখল করব, 7 সিস্টার নিতে হবে, এবার আমাদের নতুন আমরা 3টে রাজ্য নিয়ে নেব, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেব। এখন এদের মানে এই যারা বলছেন, বাংলাদেশের সুস্থ চেতনার মানুষরা কথা বলছেন না। যারা বলছেন তাদের সঙ্গে মুখ লাগিয়ে তাদের খারাপ কথাগুলোকে বাড়তি প্রচার দিতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা কি ব্লকেন্সি খাবো, উনি বলছেন আমরাও আমলকি খাবো না। আরে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করার আগে একবার ভাববে যে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ নামক দেশটার জন্মই হতো না, তাদের মুখে ভারতবর্ষ সম্পর্কে, বাংলা সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য, এগুলো হাস্যকর, অপ্রাসঙ্গিক। তারা ওরকম অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছেন যে আমরা ললিপপ খাবো না এই ধরনের কাণ্ড কারখানা হলে। কিন্তু বাংলাদেশ যে ধরনের কথাবার্তা, এইটা কেন্দ্রীয় সরকার, ঘুরে ফিরে সেই আমাদের দিল্লির সরকার। যে আমরা বারবার বলেছিলাম যে এটা অন্য দেশের বিষয়, আমাদের রাজ্যের কিছু করণীয় নেই, করণীয়টা দিল্লির। আরো বলেছিলাম এই যে দিল্লি তারা অবিলম্বে এগুলোর ব্যবস্থা নেই। তো আমরা দেখলাম কালকে সচিব গেলেন, তো সচিব যাওয়ার পরেও যদি এই ধরনের কাণ্ড কারখানা চলতে থাকে তাহলে এই লোক দেখানো বৈঠকগুলোর মানে কি? সচিব গেলেন, বৈঠক হলো, তারপর তার বিবৃতি দেখলাম, কিন্তু তারপরে আজও এই খারাপ জিনিসগুলো আসছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই কারণেই বলেছিলেন যে উপযুক্ত যথাযথ পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার, কারণ এই পদক্ষেপ নেওয়ার এখতিয়ারটা কেন্দ্রীয় সরকারের। এখন সেইগুলো যদি তারা না করেন তাহলে এবার বাংলাদেশের কে কোথা থেকে এই সব এক একখানা করে বিবৃতি দেবে, আর এগুলোর সঙ্গে কোনো ভিত্তি নেই। একটা মানে হাস্যকর সমস্ত দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। তো এগুলো যাতে না হয় সেই জন্য তো বাংলাদেশকে চাপ দিতে হবে, বলতে হবে যে বন্ধ করুন এসব। একদিকে বসে বসে আপনারা স্টেটমেন্ট করবেন শান্তির পক্ষে, আর অন্যদিকে এই ডিস্টারবেন্সগুলো চালাবেন, এসব হতে পারে। শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী এবার লক্ষ্মীর ভান্ডার 3000 করলেও কাজ হবে না, কারণ এবার হিন্দুরা ভোট দেবেন, হিন্দু অস্তিত্বের রক্ষার লড়াই, বাংলাদেশের সংখ্যালঘু। আরে আমি একটা কথা বলি, মাননীয় বিরোধী দলনেতা, আপনি কেন এখানে সময় নষ্ট করছেন? আপনার এত গুরুত্ব, আপনার এত প্রতিভা, আপনার এত সুন্দর বাক্য গঠন, আপনি দয়া করে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জয়শঙ্করকে বোঝান না বাংলাদেশটাকে ঠান্ডা করতে। পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপার নয়। মাননীয় বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা বুঝুন, কলকাতা পুলিশ বর্ডার দিয়ে হাঁটতে হাঁটতে ঢাকা যেতে পারে না, বুঝুন। উত্তর 24 পরগনার এসপি বর্ডার দিয়ে পুলিশ নিয়ে, রাজ্য পুলিশ নিয়ে বাংলাদেশ যেতে পারে না। বাংলাদেশকে যদি খারাপ কাজ বন্ধ করাতে হয় ওটা কেন্দ্রীয় সরকারকে করাতে হবে, সেটা আপনার দল। তো বিজেপি নেতারা এই রাজ্যে বড় বড় কথা বলছে কেন? বীরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক না। তাদের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী, তাদের নেতা অমিত শাহ, তাদের নেতা জয়শঙ্কর, তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী,
তো তাদেরকে দিয়ে বলুক বাংলাদেশে ব্যবস্থা নিতে। এইখানে মানে এত সংলাপ, এত ডায়লগ, এসব এনকে সলিল টাইপের সংলাপ দিয়ে কি লাভ হচ্ছে? বলছি শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সরিয়ে দিচ্ছেন না, কারণ আরে গোটা বিষয়টার সঙ্গে মানে এগুলোর কোনো সম্পর্ক নেই। এখানে আমরা এতগুলি ধর্মের লোক একসঙ্গে থাকি এবং মোটের উপর সম্প্রীতি সঙ্গতি রেখে বছরের পর বছর চলছে, কিন্তু বাংলাদেশে যা চলছে তার সঙ্গে আমাদের এখানকার এই ধরনের তুলনা কিছুই চলতে পারে না। বাংলাদেশে যেটা চলছে সেটাকে থামাবার কোনো এখতিয়ার পশ্চিমবঙ্গের নেই, যেটা থামাবার এখতিয়ার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো শুভেন্দুবাবু এত পশ্চিমবঙ্গের সরকারের এই উচিত, চাই উচিত, অমুক উচিত, তো একবার মুখ ফুটে বলুন যে নরেন্দ্র মোদীর উচিত 56 ইঞ্চির উচিত একটা প্লেন নিয়ে ঢাকায় গিয়ে নেবে বলা যে যেগুলো চলছে সেগুলো বন্ধ করো। তো সেটা না বলে এখানে যদি এনকে সলিল হয়ে যায়, কি সমস্যা বলুন দেখিনি? অধীর চৌধুরী আক্রমণ করছেন। অধীর চৌধুরী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যে আপনি কেন বাংলাদেশের বর্ডার যেখানে সেখানে এই ফেন্সিংটা যে হয় সেটা। আরে ফেন্সিংটা তো পুরোদস্তুর কেন্দ্রের দায়িত্ব, তো মহা মুশকিল। সীমান্তটার মানে রাজ্যের জমি, সীমান্তটা অমুক, এগুলো বলে কোনো লাভ নেই। যখন আইন এনেছিলেন যে বিএসএফ এর এখতিয়ার আগে ছিল সীমান্ত থেকে 15 কিলোমিটার, নতুন আইন এলো সীমান্ত থেকে 50 কিলোমিটার। আপনারা আইন পাস করেছেন, আমাদের আপত্তি সত্ত্বেও আপনারা আইন পাস করেছেন। এখন দায়িত্ব এড়িয়ে মানুষকে বিভ্রান্তি করা স্টেটমেন্ট দিলে চলবে? বর্ডার থেকে 50 কিলোমিটার কার দায়িত্ব? বিএসএফ এর। বিএসএফ কার? অমিত শাহ। অমিত শাহকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে? বিজেপি নেতা। তো তাহলে এই কথাগুলো আসছে কোত্থেকে? ফলে এই যে ফেন্সিং এতদিন ঢিলেমি দিয়েছে বিএসএফ, কি করছে সীমান্তে? এখন বড় বড় কথা। অনেকে বলছেন যে হাসিনাকে যদি আবার ওখানে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাহলে নাকি পরিস্থিতি স্বাভাবিক। এটা এই বিষয়ে এটা বলার এখতিয়ারই আমাদের এই মুহূর্তে নেই, কারণ এটা একটা আন্তর্জাতিক বিষয়। এটা ভারত সরকার যা করবেন, পশ্চিমবঙ্গ সরকার তাকে সমর্থন করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফলে এই প্রশ্নের উত্তর দেব না। না, সেটা ওনার মনে হয়েছে, উনি বলেছেন। এখন উনি ওনার যেটা মানে চিন্তার স্বাধীনতা, ওনার যেটা ভাবনার স্বাধীনতা, সেটাই তো আমরা হস্তক্ষেপ করতে পারি না। গণতান্ত্রিক রাজ্যে আছেন, যা ইচ্ছা বলতে পারেন, যা ইচ্ছা ভাবতে পারেন। মুশকিল হচ্ছে যে এটা একটা আন্তর্জাতিক ইস্যু। তো তাই যদি হয়, তো শুভেন্দু অধিকারী যদি মনে করেন যে অমুক ব্যক্তি বাংলাদেশের আসল প্রধানমন্ত্রী, সেটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে না বলে আমাদের কেন্দ্রের বিজেপির বিদেশ দপ্তরকে দিয়ে বলিয়ে দিন না। তাহলে শুভেন্দুবাবু বলছেন যে হাসিনাই হচ্ছেন আমাদের কাছে প্রধানমন্ত্রী, আর শুভেন্দুবাবুর দল বিজেপির কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর বিদেশ সচিব গিয়ে ওখানকার প্রধান ইউনুস সাহেবের সঙ্গে বৈঠক করছেন। এটা কি করে হবে? ফলে শুভেন্দুবাবু যেগুলো বলছেন তার উপর আমি কি করে উত্তর দেব? তার কারণ হচ্ছে এটা একটা অন্য দেশের ব্যাপার, আর শুভেন্দুবাবুর কথাটা তো তার কেন্দ্রীয় সরকার সেটা বলছে না। তো কেন্দ্রীয় সরকার যেটা বলছে না শুভেন্দুবাবু বলছেন, তাহলে তার কি গুরুত্ব আছে, তার কি উত্তর দেব? বলছি প্রাক্তন সেনাকর্মীরা বলছিলেন কলকাতা দখল করে নেব। বিএনপি নেতারা কালকে বলেছেন যে বাংলা বিহার উড়িষ্যা দখল করব। আজকে কট্টরপন্থী ইসলামিক ওখানকার নেতারা বলছেন যে অসম, মিজোরাম এবং ত্রিপুরা এই 3টে জায়গা দখল করে নেব। পাকিস্তানের একটা ইয়ে আছে, প্রভাব আছে, একটা চক্রান্ত আছে। দেখুন, আমাদের কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্য, নিষ্ক্রিয়তার জন্য বেশ কিছু ভারত বিরোধী শক্তি বাংলাদেশের এই অস্থিরতাকে ব্যবহার করছে। আমি অন্য কোনো দেশের নাম বলছি না, কিন্তু ভারত বিরোধী শক্তি তারা এটা করতে পারছে একমাত্র কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্য। কিন্তু রাজ্য সরকারের বাংলাদেশ নিয়ে কিছু করার এখতিয়ার নেই। প্রথাগতভাবে এবং সৌজন্যের দিক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় সরকার যা করবে রাজ্য সমর্থন করবে। কিন্তু কেন্দ্র যদি কিছু না করে এবং ভারত বিরোধী শক্তিগুলো যদি বাংলাদেশটাকে ব্যবহার করে, তাহলে তো এটা সুদূর প্রসারী নেতিবাচক ফল হবে আমাদের দেশের জন্য। ফলে কেন্দ্রীয় সরকারকে তো এর অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আর এরা যে রেটে সব বাড়াচ্ছে এলাকা, প্রথমে ছিল কলকাতা, তারপর হলো এই, এখন হচ্ছে আর একটা এদিক থেকে যাচ্ছে। তো যারা এসব বেশি বলবে, বাংলাদেশ অবশ্য মহাকাশ গবেষণা করে না, করলে এগুলোকে সব একসঙ্গে মঙ্গল গ্রহ, গোটা মঙ্গল গ্রহটা ওদের দিয়ে দিই, সবাই মিলে ভালোবেসে নিজের পছন্দের পরিবেশে
মঙ্গল গ্রহে গিয়ে থাকুক। বলছি দিনের পর দিন তো পার্লামেন্ট কাজকর্ম হচ্ছে না, তৃণমূল কংগ্রেস চায় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু পার্লামেন্টে উঠুক এবং পার্লামেন্টটা সচল থাকুক। অচল থাকলে ওটা বিজেপির লাভ, সচল থাকলে বাংলার বঞ্চনা থেকে শুরু করে কেন্দ্রে বিজেপির অপশাসনের বহু ইস্যু যথাযথভাবে সংসদে আলোচিত হতে পারে। ফলে বিজেপি চায় যাতে অচল অবস্থা হয়ে যাক, এরা কিছু বললো, ওদিক হলো, হইচই হলো, মুলতুবি বেঁচে গেল, আলোচনা করতে হলো না, উত্তর দিতে হলো না। কিন্তু তৃণমূল চায় আলোচনা হোক, প্রতিবাদ হোক, কিন্তু অচল অবস্থা লাগাতার ঠিক নয়। বলছি যে এই যে মেঘালয়ের মে মাসে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বেশ কিছু সদস্য তারা পশ্চিমবঙ্গে ঢুকেছে, জানেই না রাজ্যের পুলিশ। এবার মালদা মুর্শিদাবাদে তারা আমি আপনাকে প্রশ্ন করি, আপনি যেমন সুন্দর প্রশ্নটি করলেন, টিভি 9-এর সৌরভ ঘোষ আমার প্রিয় সাংবাদিক, এই যে আপনি আমার প্রশ্নটা করলেন যে বাংলাদেশ থেকে ঢুকেছে জানে না রাজ্যের পুলিশ, আপনি আমার এই প্রশ্নটা করেছেন তো? বাংলাদেশ থেকে ঢুকেছে জানে না রাজ্যের পুলিশ, না আপনি কি বলছেন বড় কথা না, আপনি আমার যেটা বলেছেন আমি শুধু কোট আনকোট। তাহলে মূল প্রশ্ন হচ্ছে ঢুকলো কি করে? বর্ডারটা তো বিএসএফ দেখে। বাংলাদেশ থেকে ঢুকলো বলে আপনি বলছেন রাজ্যের পুলিশ জানে না। এখানে এই রাস্তা দিয়ে যদি 6টা লোক হেঁটে যায়, 6জনকেই কি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ চিনবে? তাহলে যে যেখান থেকে ঢুকছে বর্ডার দিয়ে, আপনি তো বিজেপি অফিসে গিয়ে বা বিএসএফ দপ্তরে গিয়ে ওখানে জিজ্ঞাসা করছেন না যে এরা 4 মাস আগে ঢুকলো কি করে? যদি জলপথে ঢোকে কেন্দ্রের বাহিনী, যদি স্থলপথে ঢোকে কেন্দ্রের বাহিনী, যদি আকাশপথে ঢোকে কেন্দ্রের পাহারা, তাহলে ঢুকলো কি করে? এবার ঢুকে যদি ভিড়ের মধ্যে মিশে থাকে তাহলে আচমকা এত জনবহুল এলাকায় ধরাও মুশকিল যদি নির্দিষ্ট কোনো সূত্র না পাওয়া যায়। যখন সূত্র পাচ্ছে পুলিশ অ্যাকশন নিচ্ছে, কিন্তু বর্ডার দিয়ে ঢোকাটা আপনাদের কাছে প্রশ্নের নয়। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এখানে পুলিশ জানে না কেন? তা আপনি আপনার এই অফিস থেকে বেরিয়ে সামনে রাস্তাটায় যান না, এর প্রত্যেককে কি কোনো পুলিশের, আমরা সবাই ধরে নেব ভারতের বা যারা বিদেশি আছেন তারা বৈধভাবে এসছেন, অবৈধভাবে আসাটার দায়িত্ব তো হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর। তারা ঢুকছে কি করে? আপনি পুলিশকে কি করে দোষ দিতে পারেন? প্রথম ধাক্কাটা তো, প্রথম ফেলিওরটা তো বিএসএফ এর। পরবর্তীকালে নির্দিষ্ট সূত্রের মাধ্যমে একটা খবর পাওয়া যায়, কিছুদিন আগেই ধরেছে, কোনোটা অন্য রাজ্যের পুলিশ ধরছে, কোনোটা আমাদের রাজ্যের পুলিশ ধরছে, পশ্চিমবঙ্গ পুলিশ ধরছে না, কলকাতা পুলিশ ধরছে না। কিন্তু বিএসএফ ওখান থেকে বর্ডার থেকে ঢুকতে দেবে আর তারপর দায় চাপবে কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশের, এটা হতে পারে না। মিটিং করছে বিভিন্ন জায়গায়, মালদা মুর্শিদাবাদে। আরে মিটিং করুক, মিটিং করুক আর আলু কাবলি খাক, সে বৈধ না অবৈধ আপনি বুঝবেন কি করে? বিএসএফ ঢুকতে দিল কি করে? খারাপ লোক ঢুকে এসে ভিড়ের মধ্যে মিশে মিটিং করছে, তো এইটা জানতে পারার পর তো পুলিশ ব্যবস্থা নেবে। সে তো ঢাকঢোল পিটিয়ে বলছে না যে আমি অবৈধ। তাহলে অবৈধভাবে ঢুকছে কি করে তার সম্পূর্ণ দায় কেন্দ্রীয় সরকারের এবং বিএসএফ এর। বাংলাদেশ থেকে যদি জঙ্গি মানসিকতার কেউ গত 4 মাসে ঢুকে থাকেন, তার জন্য দায়ী দিল্লির সরকার, কেন্দ্রের সরকার, বিএসএফ, সীমান্ত রক্ষী এজেন্সিগুলো। এবার তারা ঢুকে খারাপ কাজ করবে না আলু কাবলি খাবে না ফুচকা খাবে, সেটা তো তার পরে খবর পেলে ধরা যাবে। সীমান্ত থেকে ঢুকছে কি করে সেটা আগে বলুন। মেঘালয় থেকেও 4 জন ঢুকেছে এবং আরে এইগুলোই তো বলা হচ্ছে যে ভারত সরকারের দায়িত্ব তো ভারতের সীমান্তটা পাহারা দেয়া। যদি ভারতের সীমান্ত পাহারা না দেয়, বাইরের খারাপ লোক ঢুকে আসে, তার প্রাথমিক দায়িত্বটা তো হচ্ছে। আর একবার ভেতরে ঢুকে গেলে তারা একটা বিপুল জনসংখ্যার মধ্যে, ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে, তাহলে তো বর্ডারেই তো আটকানো উচিত যে আপত্তিকর লোকেরা অবৈধভাবে কেউ ঢুকবে না। তো তারা ঢুকছে কি করে তার দায়টার জন্য আগে কেন্দ্রীয় সরকারকে বলুন। বলছি হুমায়ুন কবির আপনাদের বিধায়ক, তিনি বলছেন বাবরি মসজিদ বানানো। দেখুন একটা কথা বলি, কে কার ব্যক্তিগত কি বক্তব্য রেখেছে তার উপর মন্তব্য করব না। কারুর মনে হলে তার যদি বাড়ির সামনে জমি থাকে, তার নিজের জায়গা থাকে, বা কেউ চাঁদা তুলে করে, কেউ মন্দির বানাতে পারেন, কেউ মসজিদ বানাতে পারেন, কেউ গির্জা বানাতে পারেন, যার যার ধর্মের উপাসনার জায়গা তারা বানাতে পারেন, এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্যে যাব না। দল কি অনুমোদন করে? একজন কেউ যদি তার বাড়িতে করে, আপনার বাড়িতে ঠাকুর ঘর আছে, আপনার অফিস অনুমোদন করেছে? আপনার বাড়িতে ঠাকুরের ছবি আছে, আপনি কি অফিসের পারমিশন নিয়ে করেছেন? আরে যদি তার নিজের জমি বা কোনো কেনা জমি বা বৈধ জমিতে কেউ বানায়,
বা কোনো সংগঠন নিজেদের জায়গায় কেউ মন্দির বানাতে পারেন, মসজিদ বানাতে পারেন, গির্জা বানাতে পারেন, শিখদের যেটা গুরুদ্বারা বানাতে পারেন। যার যেখানে যেটা করেন তিনি যদি তার জমিতে বা তাদের কোনো সমষ্টি তাদের জমিতে কোনো উপাসনা স্থল করেন, তার সঙ্গে দল আসছে কোত্থেকে, দল অনুমোদন আপত্তি এসবের এই কথাটা আসছে কোথা থেকে? কিন্তু ব্যক্তিগত ব্যাপার। বলছি বিরোধীরা একটা অভিযোগ করছে যে হুমায়ুন কবির যখন একথা বলছেন, আমার মুখ্যমন্ত্রী তিনি দীঘার জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছেন, আসলে হিন্দু মুসলিম দুটো ধর্মকেই মানে রক্ষা করে চলছে। ওনারা ভুল বলছেন, দুটো নয় 200টা। যত ধর্ম আছে আমরা সকলকে সম্মান করি, যত ধর্ম আছে আমরা সকলকে সম্মান করি। আমরা গর্বের সঙ্গে বলি বাংলায় সব ধর্মের মানুষ থাকতে পারেন, ধর্ম যার যার, পশ্চিমবঙ্গ সবার, আমরা এটা গর্বের সঙ্গে বলি। এবং মুখ্যমন্ত্রী দীঘায় পুরীর মতো যাতে আমাদের এখানকার প্রচুর পর্যটক পুরী চলে যান, ফলে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো একটা অসাধারণ মন্দির তৈরি করছেন, তার খানিকটা নির্মাণ হয়েছে, সেটার পর্যবেক্ষণ বা তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী গিয়েছেন। এর সঙ্গে অন্য কার কি বিবৃতি এগুলো কোনো সম্পর্কই নেই। বলছি জগন্নাথ মন্দির কিংবা নৈহাটির বড়মান মন্দির তৈরি করে কিন্তু হিন্দু ভোট অটুট রাখার প্রয়াস কেন? তো দুদিন আগে আপনারা তো প্রচার করছিলেন বাংলায় নাকি পুজো হয় না, আপনারাই বলছিলেন, বিজেপি নেতাদের মুখ দিয়ে বলছিলেন বাংলায় পুজো হয় না। আপনারা এটা হচ্ছে কলকাতা শহর, এই রেড রোডে ঈদের নামাজে যখন কয়েক হাজার মুসলিম ভাই উপস্থিত থাকেন, তখন সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। আবার দুর্গাপুজোর কার্নিভালেও যখন বর্ণময় শোভাযাত্রা যায় ঠাকুরের, তখনও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন। ফলে বড়দিনে যখন পার্ক স্ট্রিটে ফেস্টিভ্যাল হবে দেখবেন সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন। যখন শিখদের কোনো ধর্মীয় বড় উৎসব থাকে দেখবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। ফলে প্রত্যেক মানুষের আত্মিক সত্তাকে প্রণাম জানানো, শ্রদ্ধা জানানো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সংস্কৃতি। ফলে এর মধ্যে এই ধর্ম ওই ধর্ম দয়া করে এগুলো খুঁজবেন না। এখানে বহু আপনি আমাদের ওই ফুরফুরা শরীফ থেকে শুরু করে ইসলাম ধর্মের বহু ধর্মীয় জায়গায় পরিকাঠামোগত উন্নয়নের যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার হিন্দুদের যেগুলো সেখানে পরিকাঠামো কিভাবে উন্নয়ন হয় সেগুলোর ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম সর্বক্ষেত্রেই। ফলে আপনারা যদি এটা মানে এগুলো আমার মনে হয় না খুব একটাই মানে ধর্ম একদিন কোথাও গেলেন সেটা নিয়ে সঙ্গে সঙ্গে সেই ধর্মের জন্য এই ব্যাখ্যাগুলো অত্যন্ত প্ররোচনামূলক ব্যাখ্যা। কিছু অনাস্থা আনা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে। সেখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যৌথভাবে সংসদের ব্যাপার, সংসদের নেতারা বলবেন। সেখানে বড্ড বেশি পক্ষপাত দোষ, বিরোধীদের কণ্ঠরোধ, অসংসদীয় কাজকর্মে মদত, এগুলো যিনি করেছেন তো তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। বিস্তারিত আমাদের রাজ্যসভার নেতারা বলতে পারবেন। কাঁথি সমবায় নির্বাচন এটা কি অ্যাসিড টেস্ট হিসেবে দেখছে শাসক দল? কারণ কেন? মানে তমলুক সমবায় বিজেপি ধরে রেখেছে। আমি আর বুঝতে পারছি না যে অ্যাসিড টেস্ট মানেটা কি। প্রত্যেকটা ভোট এলেই শাসক দল অ্যাসিড টেস্ট হয় নাকি? 21-এ আপনাদের শিক্ষা হয়নি দেখে? আপকি বার 200 বার এতবার দেখালেন, তারপরে হলো গিয়ে 100 পার হলো না। 23 সালে সবকটা জেলা পরিষদ আমাদের, 24 সালে আমাদের তৃণমূলের সাংসদ বেড়ে গেল, বিজেপির কমে গেল। তো এই অ্যাসিড টেস্টটা কতবার গল্প দিয়ে দিয়ে চলবে? একটা গণতান্ত্রিক রাজ্য, কোনো না কোনো পর্যায়ের কোনো না কোনো ভোট এসে যায়, কার্যত তার অধিকাংশতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জেতেন, মিটে গেল। একটা সমবায় নির্বাচন, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে সে তো যারা নাচতে না জানলে উঠোন বাঁকা। 21-এর আগে বলেনি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব, বলেনি কেন্দ্রের নির্বাচন কমিশন, বলেনি এবারে লোকসভা নির্বাচনের আগে বলেনি কেন্দ্রীয় বাহিনী পাড়ায় পাড়ায় করবো। হবে, কেন্দ্রীয় বাহিনী আসবে যাবে, বিজেপি হারবে, মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে না, তো স্বাভাবিক ব্যাপার। সূর্য ওঠে, সূর্য ডোবে, বিজেপি ভোটে দাঁড়ায়, বিজেপি ডোবে।
কেন্দ্রীয় বাহিনী কেন, রাষ্ট্রসংঘ থেকে বাহিনী এলেও পশ্চিমবঙ্গে বিজেপি তাদের আসন বাড়বে না। আরজিকর মামলায় শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, নতুন বিচারপতি বেঞ্চে, প্রধান বিচারপতি বেঞ্চে। সেখানে পরবর্তী শুনানির দিন হয়েছে 3 মাস পর। এটাকে কিভাবে দেখছেন? আমি কেন দেখতে যাব? সুপ্রিম কোর্টে সব পক্ষের বিচারপতিরা আছেন, এই আইনজীবীরা আছেন। সুপ্রিম কোর্টে আরজি করে যারা বিচারহীন 4 মাস, নেই বিচারে 4 মাস বলছেন, এগুলো মিথ্যাবাদী, ধান্দাবাজ, মিথ্যাবাদী এবং ধান্দাবাজ। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে ধর্ষক এবং খুনি। তারপরে তারাই বলেছিল উই ওয়ান্ট সিবিআই, হাইকোর্ট সিবিআই কে দিয়েছে। সিবিআই পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে মান্যতা দিয়েছে। কেসটা মনিটর করছে কে? সুপ্রিম কোর্ট। এখানে ট্রায়াল কোর্টের রোজ বিচার চলছে, রোজ শুনানি চলছে, সাক্ষী চলছে। আর এই যে সুপ্রিম কোর্টে সব পক্ষের আইনজীবী আছেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার দেখিয়ে দিয়েছেন যে চার্জশিট, চার্জ ফ্রেম, বিচার পদ্ধতি কোথাও কোনো গন্ডগোল নেই। তা আপনাদের পছন্দ মতো রায় হতে হবে, আপনাদের পছন্দ অনুযায়ী তদন্ত আর কোর্টের রায় হবে, এটা তো হতে পারে না। সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন যে এখনো পর্যন্ত সব স্মুথ, ঠিকঠাক চলছে, স্বচ্ছতার সঙ্গে চলছে এবং এখন বিচার প্রক্রিয়া চলছে, তো তাহলে তারা এর মধ্যে জরুরি মনে করেননি, তাই ডেট দেননি। সকলের আইনজীবীরা তো ছিলেন, ওখানে বললেন না কেন? এটা নিয়ে রাজনীতি করতে আসছেন কেন?